বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের সঙ্গে আমি আমার সাংবাদিকতা জীবনের বেশ কয়েকটা বাস্তব চিত্র, বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে সেই ঘটনাগুলোই হচ্ছে একমাত্র হাতিয়ার ঘটনা। আজকে আপনারা জানেন যে আজকের দিনের যে ঘটনাটি, এই ঘটনাটি আজকে সারা বাংলাদেশ, মানে সারা বাংলাদেশে আজকে যে ঘটনাটি ব্যাপক আলোচিত, সেই রকম কিছু ঘটনা নিয়ে। সময়টি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত, এর মধ্যেই আমি তখন হাতিয়াতে জার্নালিজম করছি, হাতিয়াতে সাংবাদিকতা করছি। সে সময় সংসদ সদস্য ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। তিনি যখন হাতিয়ার এমপি, তখন কিন্তু ওই সময় গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ সরকার। সে সময় হাতিয়ার যে নতুন চরাঞ্চলগুলো, আজকে এই যে যেমন যেখানে একটি দর্শনের কাহিনী আপনারা শুনেছেন, একটা দর্শনের ঘটনার কথা বলা হয়েছিল, এই চরাঞ্চলগুলোকে আপনারা জানেন যে হাতিয়ার ম্যাক্সিমাম হচ্ছে যে মানে চরাঞ্চল কেন্দ্রিক এলাকা। সেই বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটতো না। সেসব সকল চরাঞ্চল অনেকটা দস্যু বাহিনী, ডাকাত সর্দার দ্বারা নিয়ন্ত্রিত হতো। তো সেই সব চরাঞ্চলের কথাই আমি বলছি। সেখানে তখন নিজাম ডাকাত, এরপরে বাসার মাঝি, নব্বাসোরা, মুন্সিয়াসোরা, এভাবে ধরেন আরো বহু ডাকাতের নাম আপনারা সে সময় শুনছেন। এবং এসব ডাকাতরা কিন্তু তো সে সময় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে টুদ্ধ কইয়া কিন্তু র্যাবের গুলিতে কিন্তু তারা নিহত হয়েছে। তো আমি সেদিকে যাচ্ছি না। সে সময় ঘটনায় কিন্তু আমরা প্রায় সময়, আমরা যারা হাতিয়ায় সাংবাদিকতা করতাম, প্রায় সময় সামান্য কিছু ঘটনা ঘটতো এবং এই ঘটনার সাথে সাথে আমাদের কাছে নিউজ চলে আসতো যে অমুক সরের অমুক এলাকায় আজকে নারী দর্শন হয়েছে, অমুক সরের অমুক এলাকায় আজকে মানে দর্শন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, লুটপাট হয়েছে, মানে বিশাল বিশাল ঘটনা কিন্তু আমাদের কাছে চলে আসতো। তো তার মধ্যে কিছু ঘটনা যে একেবারে অবান্তর সেটাও না, কিন্তু ধরেন মারামারি ঘটনাগুলো ম্যাক্সিমাম ঠিক মানে হতো, ঘটতো, কারণ ডাকাত বাহিনী অধ্যুষিত ছিল তো। কিন্তু প্রায় সময় খবর আসতো যে মানে ধর্ষণের মানে ঘটনাগুলোর খবরগুলো আসতো বেশি। প্রথম অবস্থায় প্রচুর নিউজ করতাম, খবর মানে পাইলেই আমরা সাথে সাথে মামলা হোক বা না হোক কিন্তু নিউজ টিউজ কিন্তু করে আমরা ভাইরাল করে ফেলার চেষ্টা করতাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এক পর্যায়ে দেখি যে আসলে এই ঘটনাগুলো একসময় গিয়া দেখি যে মানে তদন্ত তদন্ত কর্মকর্তারা বা অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করে দেখে যে এগুলার ম্যাক্সিমাম মানে 95% বা তারও বেশি এগুলো হচ্ছে ভুয়া, ফেক, এবং এগুলো হচ্ছে ধরেন ওই পাড়াপড়শির মধ্যে মানে একে অপরকে পাশানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ছিল সবচেয়ে বেশি। তো আমরা পরে কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু নিউজ করা অনেকটা কমিয়ে দিয়েছি। তো আজকের যে ঘটনা, এই ঘটনাটার সাথে আমি এই ঘটনার বিষয়ে একটু বলি। এই ঘটনাটা যখন আমার কাছে আসলো, আমি প্রথমে খুবই সেন্সিটিভ ভাবে এবং খুবই গুরুত্বের সাথে কিন্তু মাথায় নিয়েছি যে এত বড় একটা ঘটনা। আমি কিন্তু ভিডিওটা প্রথমে শেয়ারও করেছি যে মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম আমার কাছে একের পর এক মেসেজ আসতে শুরু করলো যে ঘটনা কিন্তু এরকম না, এটা অনেক সাজানো নাটক হতে পারে, অনেকেই বলেছেন। তো পরবর্তীতে আপনারা দেখছেন যে আসলে ঘটনা কি ঘটেছে বা কি হয়েছে, মানে এইসব চরাঞ্চলগুলোতে কি যা যা হয় আর কি। তো আমরা দেখলাম যে দেখেন যে মহিলাটা অভিযোগ করলো, আমি মহিলাকে খাটো করে বলছি না, আমি অভিযোগটি আমি এখনো বলছি, বারবার বলছি, আবারও বলবো, এটাকে সুস্থভাবে যাতে তদন্ত করা হোক, তদন্ত করে মানে যদি দায়ী হয় শাস্তি শাস্তি দেওয়া উচিত। কিন্তু সকালে যখন দেখলাম যে মহিলাটি বর্ণনা করলেন যে অর্থাৎ 13 তারিখ, গতকাল, এখানকার সময় গতকাল, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে ওই চরের, অর্থাৎ ওই 2 নং চানন্দি ইউনিয়নের আপনার যেই প্রকল্প বাজার, সেই প্রকল্প বাজার এলাকায় ওদের বাড়িতে মানে গন্ডগোল হয়েছে। যে বিএনপির লোকজন তাদের বাড়িতে হামলা করেছে, তারা এনসিপি করে, অপরদিকে এনসিপির লোকজনও সেখানে মারামারি করছে, দুই পক্ষের কিন্তু মাথা রাতা পাড়ছে। যে ছেলেটার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সেই ছেলেটারও কিন্তু মাথা পাটা আপনারা দেখেছেন। 7টার দিকে এই ঘটনা, তখন কিন্তু ঘটনার পরপরেই নৌবাহিনী এবং কোস্টগার্ড, পুলিশ সহ স্থানীয় প্রশাসন কিন্তু সেখানে গিয়েছে। গিয়ে ভিকটিম ভিকটিম বলতে ওই ছেলেটাকে প্রথমে উদ্ধার করেছে। ছেলেটার যেহেতু মাথা টাথা ফেটে গেছে, তাকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে, যে সেখানে যেহেতু সরকারি হাসপাতাল নাই, স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তাতে তার মাথায়
ড্রেসিং করে অর্থাৎ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই ছেলেকেই সন্ধ্যা 9টার দিকে পুলিশ, কোস্টগার্ড তারা তাদের নিজেদের তত্ত্বাবধানে কিন্তু ছেলেটাকে সদর হাসপাতালে পাঠায়। অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে মোটর সাইকেলেও যদি যায় মিনিমাম 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। তো 7টার দিকে ঘটনা, মিনিমাম 8টা, 8:30 তো পুলিশের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ছিল, মিনিমাম তো 8:30 থেকে 9টা বাজছে ছেলেটাকে ওখান থেকে মানে সদর হাসপাতালে রেফার করতে করতে, যাত্রা করতে। তো সদর হাসপাতালে ছেলেটা পৌঁছে 10টার দিকে। ছেলেটার মাথায় যে ব্যান্ডেজ ছিল এই ব্যান্ডেজ সদর হাসপাতালে খোলা হয়েছে। সেখানে যখন খুলছে ছেলে তার নিজের ফোনে ছবিও তুলেছে। ছবি তোলার সময় আমরা দেখছি যে ওই ছবির মধ্যে টাইম শো করে 10টা 29 মিনিট, আর একটাতে 10টা 30 মিনিট, মানে 10:30টায় ছেলেটার সদর হাসপাতালে তার ব্যান্ডেজ সেখানে খোলা হয়েছে এবং সেখানে তাকে মানে চিকিৎসা দেওয়া হয়েছে, ভর্তি করা হয়েছিল প্রাথমিকভাবে। তো ছেলেটা সেখানে যতটুকু আমরা শুনলাম বা জানলাম, নিশ্চিত হলাম, সেই হাসপাতালে বিকেল রাত 4টা পর্যন্ত সেখানে তারা ছিল। 7টার দিকে তাদেরকে সেখান থেকে মানে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তারা এরপরে মানে নিজ বাড়িতে আসে। কিন্তু ওই যে অভিযুক্ত ভিকটিম নারী যে অভিযোগটি করেছেন, তিনি দেখলাম যে মিডিয়ায় যে বক্তব্যটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তাকে 7টার দিকে এসে হামলা করা হয়েছে এবং সন্ধ্যা পেরিয়ে রাত 11টার দিকে আবার সেই মানে হামলাকারীরা আবার আরও 2জন লোক সহ মোট 3জন তার সেখানে বাসায় আসি তার স্বামীকে ফিটে এক জায়গায় আটকিয়ে রাখে এবং সেখানে পরে তাকে সেখানে মানে তাকে ধর্ষণ করে। তো আমার আসলে তখনই সন্দেহ হয় যে যে ছেলে হাসপাতালে ভর্তি ছিল নিশ্চয়ই এখানে কোনো ডকুমেন্টস আছে, কোনো মানে সরকারি হাসপাতাল যেহেতু এটা ফেক হওয়ার কথা না। আমি ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তার থেকে ঘটনাটি শুনলাম। ছেলেটা পুরোটা বলছে যে এটি মানে সে এটার সাথে কোনো জড়িত না, এখানে মারামারি হয়েছে, দুই পক্ষে মারামারি হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে সে রিলিজ হইতে হইতে অনেক সময় হয়েছে। সুতরাং যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়ে ছেলেটি সদর হাসপাতালে কিন্তু ভর্তি। তাহলে এই ঘটনাটা কেন এই মুহূর্তে সাজানো হয়েছে? আমার ঠিক সে আগের ঘটনাগুলো মনে পড়ে গেল যে এই স্তরের ঘটনাগুলো তো ঠিক এমন হয়, বিশেষ করে নির্বাচন সময়কালীন আসলেই এরকম ঘটনাগুলো অহরহ হয়। তখন আমি আরও এটাকে অনুসন্ধান করি। পরে এক পর্যায়ে তো আপনারা যেটা দেখলেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটাও কিন্তু তদন্ত করে যা ফেলো প্রাথমিকভাবে, এবং ওই মহিলাকে হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে এবং সেখানে তাকে তিনি এটাও আমরা শুনছি যে যখন তিনি হাসপাতালে গিয়েছেন, ভর্তি হয়েছেন বা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন, হাসপাতালে যাওয়ার অন্তত 3 থেকে 3.5 ঘন্টা পরে তিনি এই অভিযোগ করেছেন যে তাকে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তার মুখে যখন এরকম কথা শুনেছেন পরে ডাক্তাররা কিন্তু তাকে সেখানে গাইনি ডিপার্টমেন্ট যেখানে এটা মানে চেক আপ করা হয় বা ওখানে কিন্তু স্থানান্তর করেছে। তো পরবর্তীতে আপনারা দেখছেন যে হাসপাতালের পরিচালক কিন্তু গণমাধ্যমে কথাও বলেছেন যে তারা প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাননি, তারা হয়তো ডিএনএ টেস্ট বা আরও উচ্চ পর্যায়ের টেস্ট সেগুলো হয়তো করবেন তারা। এখন বিষয়টা হচ্ছে কেন ঠিক এই মুহূর্তে প্রপার এই সময়ে এই অভিযোগটি আনা হয়েছে এবং কেন এটাকে ফেসবুকে ভাইরাল করে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা দেখি, মানে কোনো কিছু হইলে একেবারে হুম্মুড়ি খেয়ে পড়ে এটাকে ভাইরাল করে মানে অনেক কিছু করে ফেলার একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি। আমি এটাকে কোনোভাবে খাটোভাবে দেখছি না, যেহেতু এটা নারী সংক্রান্ত বিষয়, এটা তাই হওয়া উচিত। কিন্তু এই মহিলাটি কিভাবে কেন ঠিক এই মুহূর্তে এরকম মানে একটা সেন্সিটিভ মুহূর্তে, যে সরকার মাত্র নির্বাচন শেষ হয়েছে, এখন নতুন সরকার গঠন করেনি, ঠিক এই মুহূর্তে এরকম একটা ঘটনার মানে চালিয়ে দেওয়া হলো বা এরকম একটা ঘটনার উদ্ভাবন করা হলো। আবার সাথে সাথে আমরা দেখলাম এরকম পুলিশ বা প্রশাসনের স্পষ্ট বিবৃতির পরেও আমরা দেখলাম যে শাহবাগে এনসিপির সহ অনেকেই কিন্তু সেখানে বিক্ষোভ মিছিল বা বক্তব্য দেওয়া শুরু করলেন। এর মধ্যে অনেকে কিন্তু ফেসবুকে বিএনপির বিরুদ্ধে ঢালাওভাবে কমেন্টস করা শুরু করলেন। আমার অনেক ঘনিষ্ঠ ভাই ব্রাদাররা, বন্ধুরা
আমাকেও কিন্তু প্রথম অবস্থায় তারা নানান ধরনের কথা বলা বোঝানোর চেষ্টা করেছেন যে এটা আমি কোনো বায়াস্ট হয়েছে কিনা, এরকম কোনো ঘটনা মানে এটা আহ, এটা হয়তো সত্য, এরকমও অনেকে কিন্তু করার চেষ্টা করেছেন। তো আপনারা দেখেন যে যে কোনো মানে আসলে সত্য ঘটনা কোনো না কোনোভাবে কিন্তু মানে উদ্ঘাটন হয়। যেই মহিলাটি এই অভিযোগটি করেছেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন সেই ওই রহমান নামে ওই ছেলেটার কথাই কিন্তু তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে রহমানই ছিল, তার সাথে আরও দুইটা সহযোগী ছিল, রহমানই কিন্তু তাকে ধর্ষণ করেছে ঠিক 11টার দিকে। তো তাহলে 11টার দিকে তো ছেলেটা তো হাসপাতালে, সদর হাসপাতালে ভর্তি, তাহলে কেন মানে এরকম একটা কাল্পনিক কথা এখানে ছড়িয়ে দেওয়া হলো? এটা আমি আমি মনে করি বিএনপিকে আরো অনেক সতর্ক হওয়া উচিত। যে কোনো ঘটনা যাতে ঘটলে আমরা যাতে এটাকে একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে একটু মানে বিশ্লেষণ করার চেষ্টা করি, হুজুগে না না পড়ে যায়। যদিও আমিও পড়ে গেছিলাম, তবে আমি যেহেতু মহিলাটি অভিযোগ করেছেন, আমি বলেছি যে এরকম কোনো কিছু যদি মানে এরকম ঘটে থাকে সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। পরবর্তীতে কিন্তু আপনারা দেখেছেন যে পুলিশ বলেছে যে এটা এরকম কোনো ঘটনা ঘটেনি, এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বা যারাই ছিলেন সে সময় ঘটনাস্থলে তারাও বলেছেন যে তাদেরকে এরকম ঘটনা ঘটেছে বলে বলা হয়নি, ওই নারী বলেননি। তো আমার মনে হয় আমাদের আম, আমি বিএনপি বলি বা জামাত বলি বা এনসিপি বলি বা স্থানীয় নেতৃবৃন্দকে বলি, সবাইকে কিন্তু এরকম গুজব থেকে বা এরকম মানে ফেক ঘটনাগুলো থেকে সতর্ক হওয়া উচিত, যাতে কোনোভাবেই এরকম মানে শান্তি শৃঙ্খলা যাতে মানে বিঘ্নিত না হয়। তাহলে কিন্তু তৃতীয় কোনো পক্ষ কিন্তু এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করব। আর আমি এই ভিডিও থেকে আমি আরও একটা অনুরোধ করব যে হাতিয়ায় যারা নতুন সংসদ সদস্য হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন, দুই পক্ষকে বলবো হাতিয়ায় কিন্তু অনেক মারামারি ঘটনা ঘটছে, অনেক হামলার ঘটনা ঘটছে, অনেক বাড়িঘরে কিন্তু আম, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটা কোনো একক দল যে বেশি করছে বিষয়টা এমন না। আমরা যেটা দেখেছি যে দুই পক্ষই কিন্তু, আপনি এনসিপি বলেন, এনসিপি জামাত জোট বলেন আর বিএনপি জোট বলেন, দুই পক্ষেই কিন্তু মানে সমানে সমান, হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এবারে যদি বলি দুই পক্ষে কিন্তু সমান সমান। দুই পক্ষ কিন্তু নির্বাচনের আগেও অনেক সহিংসতা করেছে, নির্বাচনের পরেও কিন্তু এখন কন্টিনিউ করে যাচ্ছে। এজন্য আমি মনে করি সবচেয়ে বেশি এখন দায়িত্ব হচ্ছে নতুন সংসদ সদস্য আমার ছোট ভাই হান্নান মাসুদের। সে এই ঘটনাগুলো শুধুমাত্র মিডিয়ার সামনে মানে শুধু বকে গেলে হবে না, তাকে কিন্তু এখানে একটা মানে দায়িত্বশীল ভূমিকা কিন্তু এখন তাকে পালন করতে হবে। কারণ আমাদের তার সমর্থকদের অধিকাংশ হচ্ছে তরুণ, তার সমর্থকদের অধিকাংশ হচ্ছে, আমি যদি বলি অধিকাংশ হচ্ছে ইয়ংদের মধ্যে কিন্তু একটা বেশি প্রবচন থাকে, মানে উদ্দীপনা থাকে, একটা বেশি উত্তেজনা থাকে যে কোনো ঘটনাকে, যে কোনো কিছু হইলে এটাকে মানে কন্ট্রোলের বাইরে নিয়ে যাওয়ার। তো আমার বিশ্বাস যে এই বিষয়গুলো হাতিয়ার মানুষ আপনারা খেয়াল রাখবেন। আর বাংলাদেশে যে সকল বট বাহিনী রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে হাতিয়ার এই ঘটনাটি নিছক একটি গুজব এখন পর্যন্ত, এবং এটি একটা সাজানো নাটক। এইরকম সাজানো নাটক থেকে আপনারা বিরত থাকবেন। এরকম সাজানো নাটকগুলোকে আপনারা কখনো এরকম ফেসবুকে দিয়ে একেবারে মানে একটা দলকে বা একটা ইয়েকে কন্টিনিউ আপনারা মানে দোষারোপ করে যাবেন, এটা থেকে আমি মনে করি অন্তত দায়িত্বশীল যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের বিরত থাকা উচিত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।